আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেনটি সংবাদ শিরোনাম। আমার সাথে আছি শাকিল আহমদ। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার রেশ কোনোভাবেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। আরাকান আর্মির পর এবার বান্দরবান সীমান্তের খুব কাছেই তৎপরতা চালাচ্ছে দেশটির নতুন সশস্ত্র গোষ্ঠী খুমি পিপলস ফোর্স KPF। কেবল তাই নয়, সীমান্তে নির্বিঘ্নে চলাফেরা করতে বিজিবির আনুষ্ঠানিক অনুমতিও চায় তারা। সশস্ত্র সংগঠনটি বাংলাদেশের জন্য হুমকি নয় দাবি করলেও জিরো টলারেন্স বিজিবির। হিরণ খানের অনুসন্ধান আর ক্যামেরায় ছিলেন স্বাধীন হোসেন। একটু অফ করতে অল আন্ডার কন্ট্রোল, সব স্বাভাবিক, ওভার। চলতি বছরের 7 জুন বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি পথ ধরে মিয়ানমারে ফিরিয়ে দেয়া হচ্ছে দেশটির 47 জন নাগরিককে। এরা রোহিঙ্গা নয়, বাংলাদেশ সীমান্তের 18 কিলোমিটার দূরে মিয়ানমারের চীন রাজ্যে পালেতোয়া অঞ্চলের খুমি জনগোষ্ঠী। অঞ্চলটিতে আরাকান আর্মির অত্যাচারের শিকার হয়ে তারা 5 জুন সীমান্ত পাড়ি দিয়ে ঢুকেছিল বান্দরবানে। দুদিন পরে তাদের ফিরিয়ে দেয় বিজিবি। তবে এই নিরস্ত্র খুমি নয়, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মাথা ব্যথার কারণ সশস্ত্র খুমিরা। আরাকান আর্মির হাত থেকে খুমি জনগোষ্ঠীকে রক্ষায় পালেতোয়া অঞ্চলের রাজনৈতিক সংগঠন খুমি ন্যাশনাল কংগ্রেস পার্টি KNCP গড়ে তুলেছে তাদের সশস্ত্র শাখা, যার নাম খুমি পিপলস ফোর্স KPF। সংগঠনটি সীমান্ত এলাকায় কার্যক্রম চালাচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে। তৎপরতা আরও জোরদার করতে বাংলাদেশ সীমান্তের কাছে অবাধ চলাচলের অনুমতি চেয়ে গেল 25শে মে বিজিবিকে চিঠি দিয়েছে সশস্ত্র সংগঠনটি। বাংলাদেশের জন্য হুমকি তৈরি না করে সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষার কথা জানায় ওই চিঠিতে। তবে এর কোনো জবাব দেয়নি বিজিবি, বরং কোনো সশস্ত্র সংগঠনকে প্রশ্রয় না দিতে কঠোর অবস্থানে তারা। এবার দেখা যাক সীমান্তের কাছে কোথায় কিভাবে কার্যক্রম চালাচ্ছে KPF। অনুসন্ধানের শুরু বান্দরবানের থানচি বাজার থেকে। স্থানীয়দের কাছে জানতে চাই KPF সম্পর্কে। তারা বলছেন শুধু নাম শুনেছেন, দেখেননি কখনো। এই খবরের মাধ্যমে দেখতেছি আর কি, মিডিয়ার মাধ্যমে আর কি, ফেসবুকে লেখালেখি করে, ছবি দেখতেছি, ওইটা দেখতেছি, কিন্তু এমনি সরাসরি দেখি না। আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবে কোনো অস্ত্রধারী নাই এখানে, এখানে বাংলাদেশে নাই। কিন্তু আমরা সরাসরি কথা বলতে চাই KPF সদস্যদের সাথে। একটি নির্ভরযোগ্য সূত্র ধরে আমাদের গন্তব্য সীমান্তের 72 পিলারের দিকে। ঘুটঘুটে অন্ধকারে থানচির সাঙ্গু নদীপথে ঘণ্টাখানেকের যাত্রা, চারদিকে পাহাড় জঙ্গলে অজানা আতঙ্ক। আমরা এই দুর্গম এলাকা এবং এই যে পানিপথ আছে সেই পানিপথ দিয়ে আসলে সীমান্তের খুব কাছাকাছি যেতে চাই। একটা বিষয় এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে জায়গাটিতে আমরা যাচ্ছি এটি পুরো হাই অ্যালার্টে রয়েছে। এবার 9 কিলোমিটার ঝিরিপথ পাড়ি দিতে হবে পায়ে হেঁটে। অন্ধকারে এই ঝিরি দিয়ে হাঁটা কি যে কষ্টের। তবে আমাদের যে গাইড রয়েছে তিনি বললেন যে এই ঝিরিটি সেফ, কোনো রকম কোনো সমস্যা নেই। তারপরেও চোখ কান খোলা রেখে আমরা যাচ্ছি। বাসে নিয়ে যাবো তো আপনাদেরকে, সাংবাদিক বলা যাবে না। ক্যামেরাগুলো হচ্ছে আপনাদের ব্যাগের ভিতরে রাখবেন, যাতে করে আপনাদের পরিচিত না জানে। আচ্ছা, তাহলে সকালবেলা আমরা রওনা দিব, তাই তো? জি জি, ওকে। এদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে নামতে হবে না?
দুর্গম গিরিখাত পেছনে ফেলে একদিন পর পৌঁছে যায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সেই ৭২ পিলারের কাছাকাছি। সেখানে যেতেই চোখে পড়ল আরাকান আর্মির পরিত্যক্ত ক্যাম্প, যা ছেড়ে পালিয়েছে তারা। আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি কিন্তু আসলে আরাকান আর্মির এখানে ছিলেন একদম ৭২ পিলারের পরেই সীমান্ত ঘেঁষা অবস্থায় তারা এখানে অবস্থান করছিলেন। পরবর্তীতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা এখান থেকে আসলে চলে যান। কি বললেন? ক্যামেরা অফ করতে বলছি, এরা ক্যামেরা সামনে কথা বলছে। একটু অফ করো তো, একটু অফ করো। আমরা মূলত এখন ৭২ পিলারের কাছে এসেছি এবং আমাদের সাথে আমাদের যেই গাইড ছিলেন তিনি আমাদের এখানে নিয়ে এসেছেন এবং তার মাধ্যমে কিন্তু আমরা কেপিএফ এর সদস্যের সাথে দেখা করতে পেরেছি এবং আপনাদের সাথে একটু কথা বলবো। আপনারা ওনারা কি বুঝবে আমার কথা? ওনাকে বুঝবে? বাংলা বুঝবে? বাংলা বুঝবেন না, বুঝবে না। এরা ওনাকে হচ্ছে, জিজ্ঞেস করেন যে ওনাদের এখান থেকে ক্যাম্প কত দূরে? নচি ইনি দাইন পলু মতে এদের ক্যাম্প নাকি আরো যাইতে হবে অনেক দূরে, প্রায় ৬-৭ ঘন্টা লাগে। তারা জানায়, পালেতোয়া অঞ্চলে আরাকান আর্মির প্রভাব বাড়ায় ছোট জাতিগোষ্ঠীগুলো বাঁচার জন্য অস্ত্র হাতে তুলে নিচ্ছে। তাদের দাবি, বাংলাদেশে প্রবেশ করবে না, শুধু সীমান্ত রেখায় অবস্থান করবে কেপিএফ। কি বললো? এরা বললো যে আমরা যেহেতু সীমানার বর্ডার বাংলাদেশ এবং মায়ানমার, তো আমরা বর্ডার কখনো ক্রস করবো না অনুমতি ছাড়া। আরাকান আর্মি কি চায় তাই জিজ্ঞেস করেন তো। আর কার মিটি নচি কে তিঙ্গাইনি মতে এরা বললো যে মায়ানমার দেশের আরাকানের যেহেতু বর্তমানে যে চলমান অবস্থা যে যুদ্ধ চলতেছে, ওখানে হচ্ছে খুনিদেরকে জোরপূর্বক করে হচ্ছে ছেলেদেরকে নিয়ে যায় এবং যুদ্ধক্ষেত্রে জোরপূর্বক করে আর মেয়েদের প্রতি হচ্ছে বিভিন্ন ধরনের এরা অত্যাচার নির্যাতন করে। তবে কেপিএফ এর তৎপরতা এত সরল রেখায় দেখতে রাজি নয় বিজিবি। কেননা সীমান্তে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর অদৃশ্য ঘাঁটি বা চলাচল তৈরি করতে পারে নিরাপত্তার ঝুঁকি। আমাদের ইমানের দায়িত্ব নিয়ে আমরা এখানে দায়িত্ব পালন করছি, সেখানে আসলে কোনো ধরনের সংগঠনের কোনো বিন্দুমাত্র সুযোগ নেই আমাদের সীমান্ত অতিক্রম করে ভেতরে আসা। আমাদের দেশের বাইরে, সীমানার বাইরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংগঠন তারা কাজ করতেই পারে। আমাদের বর্ডারে আমরা জিরো টলারেন্স। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা সকল খুনি সশস্ত্র নয় বটে, কিন্তু ওপারে সংঘাতের সুযোগে সশস্ত্র সদস্যরা মিশে যেতে পারে বেসামরিক মানুষের সঙ্গে। তাই সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। হিরণ খান, চ্যানেল 24, বান্দরবান। চাঁদাবাজিকে প্রশ্রয় দিচ্ছে না সরকার। আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারে আস্থা ফিরছে জনগণের। বিগত 5 মাসের অর্জন ও মূল্যায়ন নিয়ে চ্যানেল 24-এর সাথে আলাপে এমনটাই জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বলেন, প্রতিবেশী ভারতের সাথেও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায় সরকার। আর পলাতক শেখ হাসিনার বক্তব্যকে মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও মনে করেন তিনি। মোর্শেদ হাসিবের রিপোর্ট। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতি, ভঙ্গুর অর্থনীতি ও সামাজিক কাঠামোর চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে গত 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। এরপরই 180 দিনের অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা জানায় সরকার। এরই মধ্যে অতিবাহিত হয়েছে 5 মাস। কতটা সফল হলো সরকার তার মূল্যায়ন জানতে কথা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিনের সাথে। যেমনটা আপনাকে প্রশ্ন করেছিলাম, খোলামেলা কথা বলেন চাঁদাবাজি, আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে। জানান, মানুষের আস্থা ফেরাতে কাজ করছে সরকার। ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে যে দুর্নীতি, দুঃশাসন এবং দুর্বৃত্তায়ন হয়েছিল, যে লুটপাট হয়েছিল, সেখানে আসলে মানুষের জন্য খুব বেশি কাজ করা হয় নাই। আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থা ফেরা শুরু করেছে যথেষ্ট পরিমাণে। বিচ্ছিন্নভাবে হয়তো কিছু বিষয় করতে পারে, তবে ইন জেনারেল সত্যিই যে পুলিশ এবং প্রশাসন জনগণের সেবা করছে, সেটা আজকে প্রতিফলিত হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডে। সরকারের পররাষ্ট্রনীতি ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন নিয়েও কথা বলেন মাহদি আমিন। জানান, মালয়েশিয়া ও চীন সফরে রাজনৈতিক সম্পর্কের উন্নতি হয়েছে। প্রতিবেশী ভারতের সাথেও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায় সরকার। বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ তিস্তা মহাপরিকল্পনা, সেখানে যেমন চীন ভূমিকা রাখতে পারে, রাইট ফ্রম দ্য প্ল্যানিং ফেজ, এগুলো নিয়ে আমাদের ডিটেল আলোচনা হয়েছে। একই সাথে বাংলাদেশের জন্য
গুরুত্বপূর্ণ একটা নতুন দ্বার উন্মোচন করা সম্ভব থ্রু দ্য ইকোনমিক করিডোর। তবে সেই সুসম্পর্কের ভিত্তি হতে হবে ফেয়ারনেস, ইকুয়ালিটি, জাস্টিস। আমরা চাই আমাদের নিকটতম এই প্রতিবেশীর সাথে আমরা আমাদের ট্রেড, ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট, এডুকেশন, হেলথ কেয়ার, ট্যুরিজম সব জায়গাতে কোলাবোরেশন বাড়াবো। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা নিশ্চিত করব বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, আমরা নিশ্চিত করব জনগণের কল্যাণ, এবং আমরা অবশ্যই নিশ্চিত করব সবার আগে বাংলাদেশ। প্রশ্ন ছিল পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও তার দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে। সাফ জানিয়ে দেন ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ। আমরা আহ্বান জানাবো সকলের কাছে যেন যিনি মানবাধিকার লঙ্ঘনের সাথে সরাসরি জড়িত ছিলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তার বিভিন্ন বক্তব্য বা বয়ান প্রচারের ক্ষেত্রে সবারই মনে হয় একটা দায়িত্বশীল আচরণ থাকা উচিত। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। কারো ক্ষেত্রে সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের অধীনে সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। গতরাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতিতে পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং কেন্দ্রে যাতায়াতের চরম দুর্ভোগ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাকি বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে দেশের অন্যান্য অঞ্চলের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এবারে প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর জানাবো। ফাইনালকে সামনে রেখে প্রথমবার অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। তবে মেসি সহ 1 ঘন্টার বেশি ম্যাচ টাইম পাওয়া ফুটবলাররা বিশ্রামে ছিলেন। এদিকে নিউ ইয়র্কে স্পেনের দলগত অনুশীলনে ছিলেন না লামিন ইয়ামাল। এই তরুণ তুর্কিকে নিয়ে আলাদাভাবে কাজ করেছে টিম ম্যানেজমেন্ট। জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গের খবর। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর টানা 6ষ্ঠ রাত ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গেল রাতে বন্দর আব্বাস আহবাজ, ইরান শহর ও কাশেম আইল্যান্ড ঘিরে কয়েক দফা হামলা চালায় মার্কিন বাহিনী। বুশেহরের একটি নৌঘাটির কাছেও ঘটে বিস্ফোরণ। গেল কয়েকদিনের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইরানে অন্তত 37 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে 30 জনই বেসামরিক নাগরিক। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা যাতে ইরানি বাহিনীর আরও কমে যায়, সে লক্ষ্যেই এই আঘাত। আলোচনায় না ফিরলে আরও বড় সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ উদ্দেশ্য প্রণোদিত এবং তারা যুদ্ধাপরাধ করছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাল্টা জবাবে উপসাগরীয় দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে IRGC। আর এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। আর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।